আপনারা এই মুহূর্তে এদেশে এবং দেশের বাইরে যেখানে আছেন সকলকে 24 ডিজিটাল সাম্প্রতিক শুভেচ্ছা জানাচ্ছি আমি। যুদ্ধ মানে অস্থিরতা, বাড়তি অস্থিরতা, যুদ্ধ মানে একটা দেশের মানে মানবিক সম্পদ মানে ধ্বংসযজ্ঞে সে চিত্র আমরা দেখতে পাই। তো সেই চিত্র ইরান আমরা দেখতে পেরেছি। ট্রাম্প প্রশাসন নেতানিয়াহু কিভাবে সেখানে ইরানের বেসামরিক সামরিক নাগরিকদের হত্যা করেছেন, পাশে তার মানে অনেক স্থাপনা ডিস্ট্রয় করেছেন, এবং পাশাপাশি ইসলামাবাদে প্রথম ডায়লগ সেখানে ফেল করেছে, দ্বিতীয় ডায়লগ আলোচনা চলছে, সেখানে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট সেখানে অ্যাটেন্ড করবেন, পাশাপাশি আমেরিকার 4টি সামরিক বিমান। কিন্তু গতকাল এবং পরশু আমেরিকা ইরানের একটি ভেসেল জাহাজ জব্দ করেছে আমেরিকা। পাশাপাশি ইরানও হুমকি দিচ্ছে, এবং হরমুজ প্রণালী কে নিয়ে ইরানেরও মানে উত্তপ্ত বা মানে বাক্য বিনিময় আছে। আমি দর্শকবৃন্দ আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি অ্যাডভোকেট বদ্র স্যার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। স্যার, এক্ষেত্রে ইসলামাবাদের যে দ্বিতীয় দফা একটা ডায়ালগের একটা প্রিপারেশন ইসলাম নিচ্ছে এবং আমেরিকার ভাইস প্রেসিডেন্ট অ্যাটেন্ড করবেন, কিন্তু পরশুদিন ইরানের একটা ভেসেল জাহাজ আমেরিকা জব্দ করেছে, এবং সেই জাহাজের ট্রেস কোথায় সেখানে পাচ্ছে না। তো ইরান এখানে অভিযোগ করছে যে ট্রাম্প নাটক করছেন, এবং নাটক করে ইরানকে বিলম্ব মানে ইরান যাতে নতুন করে যুদ্ধ শুরু করলে আমেরিকা তার বন্দর সব মানে অচল করে দেওয়ার হুমকি দিচ্ছেন। আর ট্রাম্প যদি আবার নতুন করে যুদ্ধ শুরু করেন নেতানিয়াহুকে নিয়ে, ইরান যাতে ফুল প্রিপারেশন নিয়ে আবার নতুন করে ইরান কাউন্টার প্রোটেকশন না দিতে পারে। ট্রাম্প কি এই ধরনের একটা নতুন করে কোনো পলিসি নিচ্ছেন বদ্দু স্যার, ট্রাম্প প্রশাসন এবং নেতানিয়াহু? আপনার অবজারভেশন আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? আমাদের ধারণা যে যুদ্ধবিরতির পরে জি। ট্রাম্পকে এটা বোঝানো হয়েছে, নেতানিয়াহুরাই বুঝাইছে, বা ইহুদি লবি যেটা আমেরিকা আছে বুঝাইছে যে ইরান তো বেটার পজিশনে চলে গেছে, তারা তো হরমুজ নিজেদের আয়ত্তে নিয়ে গেছে। হ্যাঁ। তো তখন ঠিক আছে, যুদ্ধবিরতি চলুক, তুমি ইরানে আক্রমণ করো না, তাহলে ইরান হুম। ইসরায়েলে আক্রমণ করবে না। কিন্তু তুমি মানে সিতে, সমুদ্রে একটা ইরানিয়ান পোর্ট গুলাকে ব্লক করো, তাদের জাহাজের মুভমেন্ট তুমি ব্লক করো, তাইলে হয়তো একটা সমান সমান হবে, নাহলে তোরা একটা বাড়তি অ্যাডভান্টেজ পাচ্ছে হরমুজে আর কি। সেটা হয়তো তাকে একটা প্রণোদনা দিছে যে আমি আলোচনা যে একটা একটা বেটার একটা বেটার বেটার মানে একটা বার্গেনিং ক্যাপাসিটিটা বাড়াইয়া যেন যাইতে পারি আর কি। এরকম একটা ভুল ধারণার উপর ট্রাম্প এটা করছে। এখন মধ্যপ্রাচ্যে যত ফায়ারিং হচ্ছে, যত এসকালেশন হচ্ছে, যত বম্বিং হচ্ছে, সবচেয়ে বড় বম্বিং হচ্ছে যেটা সাউন্ড ফায়ার যেটা করতেছে ট্রাম্প। পৃথিবীর সর্বকালের রাজনীতিতে একটা সর্বাধিক ক্ষমতাধর শক্তির প্রেসিডেন্ট এরকম একটা সাউন্ড ফায়ার করে প্রতিদিন, বেফাস কথাবার্তা। একদিকে বলবে আমরা ইরানের সাথে গুড ডিল করে ফেলতেছি, কালকে ডিল হবে, তবে যদি না হয় সিভিলাইজেশন ধ্বংস করব, কিংবা ওদের নৌবাহিনী ধ্বংস করে, নৌবাহিনী যদি ধ্বংস করে তাহলে হরমুজ প্রণালী ওরা কিভাবে কন্ট্রোল করে। এখন তো দেখা যাচ্ছে যে ওরা কার্যকর নৌযান দিয়ে আছে আর কি। ফলে এখন এই যুদ্ধের মধ্যে একটা প্রবলেম আছে ইসরায়েল, অন্যদিকে ট্রাম্পের মুখ। ট্রাম্পের মনে যাই থাকুক, কথা বলার সময় সে বেফাস কথা বলে। কারণ একজন প্রেসিডেন্ট যখন কথা বলে, তার অধীনস্থ যারা আছেন তারা তো ওইভাবেই বার্তা নেন। এবং এবং যে একটা আপোষের জন্য যে সংযম দরকার হয়, একটা আপোষের জন্য যে কূটনৈতিক শিষ্টাচারের প্রয়োজন, এটা অ্যাবসেন্ট হচ্ছে, এবং এটা অ্যাবসেন্ট হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে। এটা আমরা আগে দেখছি অনেক সময় বেফাস কথাবার্তা লয়ার টায়ারে, হায়ারকিতে একবারে উপরে, এরকম আগে আর হতো না কখনো আর কি। হ্যাজ ক্রিয়েটেড এ প্রবলেম নট অনলি ফর মিডল ইস্ট, শুধু মধ্যপ্রাচ্যের জন্য না, ইরানের জন্য না, সারা পৃথিবীতে কিন্তু একটা বিপাকে ফেলছে। কমলা হ্যারিস একটা মিটিং এ পরশুদিন এই অভিযোগটা উত্থাপন করেছেন যে ট্রাম্প অনৈতিকভাবেই আমেরিকাকে যুদ্ধে জড়িয়েছেন এবং ইসরায়েলের স্বার্থে, এবং আমেরিকা রাজনীতি বা আমেরিকার সিভিলিয়ানরা এই যুদ্ধটা চায় না। কমলা হ্যারিস একটা অভিযোগ করেছেন একটা পাবলিক মিটিং এ।
এটা বলুন। এটা সঠিক সঠিক কারণ, মানে আমাদের বাংলাদেশেও যুদ্ধ ঘোষণার কতগুলা ফর্মালিটিস আছে। এটা কোনো এমনকি প্রধানমন্ত্রী পারে না, এটা যুদ্ধ ঘোষণার কতগুলো ফর্মালিটিস আছে। যুক্তরাষ্ট্রেও যুদ্ধের ব্যাপারে কংগ্রেসের একটা অনুমোদন নেওয়ার প্রয়োজনীয়তা আছে। অনুমোদন দিলে এটা কার্যকর করবে, কোন বাহিনীকে পাঠাবে, সমুদ্রে কাকে পাঠাবে, কোন ফ্লিট পাঠাবে, এটা প্রেসিডেন্ট সিদ্ধান্ত নেবে। কিন্তু ওয়ার এগেইনস্ট এ সভরেন কান্ট্রি ইজ দ্য ডিসক্রিশন অফ দি কংগ্রেস কম্প্রাইজিং সিনেট এন্ড হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, হুইচ ট্রাম্প সেটা করেন নাই। উনি তার দেশের জনপ্রতিনিধিদের কোনো ম্যান্ডেট না নিয়ে একক দায়িত্বে এটা করছেন, একক দায়িত্বে করছেন। এবং হি অ্যাক্টেড এগেইনস্ট দি আমেরিকান পিপল এজ ওয়েল। সেখানেও $5 বেড়ে গেছে তেলের দাম, মানুষ হাঁসফাঁস করছে, এবং তার যে পরিমাণ সমরাস্ত্র নষ্ট হয়েছে তা একটা একটা বিরাট হিউজ বাজেট ডেফিসিট হয়ে যাচ্ছে। এবং প্রমাণ হয়ে গেছে যে আমেরিকার যন্ত্রপাতিগুলা ট্রেডিশনাল অনেক হেভি। এই বর্তমান ওয়ারফেয়ারে, বর্তমান যুদ্ধে আপনার যে স্মার্ট স্মল উইপেন্স যে একটা বিরাট কার্যকারিতা, এটা তো দেখা যাচ্ছে। ইরানে বসে ইসরায়েলকে আক্রমণ করব, কয়টা প্লেন দিয়ে আক্রমণ করব আমি? আগে তো বিমান আক্রমণ হতো উপর থেকে, নিচে স্থলবাহিনী যাইতো, সমুদ্রে জাহাজ যাইতো। কিন্তু সেই যে পুরানা ধারার, সেটা দিয়ে তো ইরান টিকতে পারতো না। ইরান কি করলো, ফেস করলো কিভাবে? তার বিমান বাহিনীর সক্ষমতা এরকম নাই যে ইসরায়েলকে হামলা করে, কিন্তু সে অত্যাধুনিক ড্রোন, খুবই সুলভ কিন্তু কার্যকর, এবং তাদেরকে রাডার সিস্টেমকে ব্যর্থ করে দিচ্ছে বারবার। তো ফলে এখন এই যে নতুন রণকৌশল, এইটার বিরুদ্ধে কিছু না করতে পারে এখনো কিন্তু সেই 71-এ যেভাবে সপ্তম নবুয়র পাঠায় ফেরত নিছে, আবার নবুয়রের খেলা শুরু করতেছে। আমার ধারণা এই যে বর্তমান ক্ষুদ্র কিন্তু মারাত্মক অস্ত্র যেগুলো আছে, সমুদ্রে কার্যকর, আকাশে কার্যকর, স্থলে কার্যকর, এগুলো যদি ব্যবহার করা হয়, 2-4টা ফ্লিট কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে আমেরিকার। তারা এটা বুঝতে হবে, বিশ্বের এত দূর দূরান্তে এসে আপনি তো জানেন না কোথায় মাইন, কোথায় ড্রোন, কোথেকে আসছে দে আসছে মিসাইল। ফলে মানে অতি উচ্চ আশাবাদ, এটা আলটিমেটলি আমেরিকার ইউরোপে তার প্রভাব হারাই ফেলছে। স্পেনের আকাশ সীমা তার জন্য বন্ধ। হ্যাঁ, ম্যাক্রোরা 40টা দেশ মিলে হরমুজ প্রণালী নিয়ে আলাদা আলোচনা করতেছে। এমন হতে পারে যে আমেরিকাকে বাদ দিয়ে ইউরোপের হ্যাঁ, সাথে ইরানের হরমুজ দিয়ে একটা নেগোসিয়েশন হয়ে যেতে পারে। লোহিত হ্যাঁ। সাগর, এই কৃষ্ণ সাগর, এইদিকে নিয়ে কিন্তু ইয়ে হয়ে যেতে পারে, আলাপ আলোচনা, একটা সেটেলমেন্ট হয়ে যেতে পারে। 40টা দেশ উদ্যোগ নিচ্ছে, সেখানে সব সিনিয়র লিডার হয়ে গেছে। আমরা দেখলাম যে আপনার 1984 থেকে 87 সালেও তো ইরানের সাথে এই হরমুজ প্রণালী নিয়ে আমেরিকা ব্রিটেনের বড় ধরনের একটা সংঘাত হয়েছিল। 1951-52 সালে মোসাদ্দেক সরকার যখন প্রাইম মিনিস্টার ছিলেন ইরাকের, এই 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 ইতিহাসের জায়গা থেকে তো নতুন না, এই হরমুজ প্রণালীকে নিয়ে ব্রিটিশ আমেরিকান ব্লকের তাদের কর্তৃত্ব, তাদের প্রভাব এখানে প্রতিষ্ঠা করবার ইতিহাস তো পূর্বে এখানে তারা অজাস্ত ভাবে, অন্যায়ভাবে তারা যুদ্ধ বাঁধিয়েছে এখানে হরমুজ নিয়ে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে দুর্ঘটনা তারা ঘটিয়েছে। হ্যাঁ, আপনি ইরানকে ইরানকে পুরাপুরি হ্যাঁ, বাইরের সাথে দেখালো নেওয়ার কাহিনী নাই খুব একটা। এটা দুই হুম, দিকে দুইটা বিশাল পাহাড়, এগুলা আমার হুম, দেখা। দুটো বিশাল পাহাড় আছে, তারপরে পারস্য সাগর, হরমুজ প্রণালী মিলাই একটা বেষ্টনী। তো হুম, এখন আপনি ধরেন, এখন সেই দেশটাকে স্থলযুদ্ধে হারাইয়া সেটাকে দখল করা, মাটি দখল করা, যেটা এটা একেবারে ইম্পসিবল। আপনি বিমানে আক্রমণ করে এটা খুব, ইরানের ক্ষতি তো প্রচুর ক্ষতি হয়েছে, কয়েক হাজার স্থাপনা, 19,000-এর মতো স্থাপনা শুনছি যে নষ্ট হয়ে গেছে, ইসরায়েলেরও নষ্ট হয়েছে। কিন্তু এটা কার্যকর হয় নাই, কার্যকর হয়নি। অনেক গন্দা তথ্য নিয়েও কয়েকজন লিডারকে মারতে পারছে ওরা, ওদের মূল্য দিতে হয়েছে। এবং বরং তার প্রেক্ষিতে যে পাল্টা হামলা, সস্তা কিন্তু হুম। কার্যকর ড্রোন এবং মিসাইল হামলা, কিন্তু অনেক বেশি ইফেক্টিভ প্রমাণিত হয়ে গেছে। ফলে আমেরিকাকে এই যুদ্ধ হারতে হবে, না এলে বিশ্ব নেতৃত্ব থেকে তার সরে যাওয়াটা অলরেডি কিন্তু ভারত
জি, আমরা যেটা প্রবলেম দেখতে পাচ্ছি, জি আহ, স্যার, চি- আপনি আম, থাকুন। চীনা ইউয়ানের তেল কিনতেছে ইরান থেকে, তাই না? আরো বলুন যেটা চীনের একটা, হ্যাঁ, হ্যাঁ বলেন, আর বলবো, বলেন, বলেন স্যার। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, এখানে হিসাবটা, গোলমালটা কোথায় হচ্ছে? আপনাকে ইসরায়েল ধারণা দিচ্ছে যে এখানে কিছুদিন আগে আন্দোলন হয়েছে ইরান সরকারের বিরুদ্ধে, এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে। সুতরাং যদি আয়াতুল্লাহ আলী খামেনি সহ সিনিয়র মিলিটারি এবং সিভিল লিডারদের হত্যা করে, জি, সাধারণ মানুষ নেমে আসবে এবং এদিন গভর্নমেন্ট, একটা আমেরিকান সাপোর্ট একটা গভর্নমেন্ট চলে আসবে আর কি। সেটা কিন্তু হয় নাই। তারপরে একটা হোপ ছিল যে ব্যাপক বিমান আক্রমণ করা, সেই বিমান আক্রমণও কার্যকরী হয় নাই পুরোপুরি। আচ্ছা, এটার পিছনে আপনার মধ্যপ্রাচ্যে ইরান এবং চীন নতুন করে একটা মানে করে কূটনৈতিক নাই, ক্ষতি হয়েছে স্থাপনার এবং বিশ্বাস প্রতিষ্ঠানে গিয়ে আক্রমণ করছে। পিছনে ব্যাকগ্রাউন্ডে ইরান এবং চীন বা ব্লক মধ্যপ্রাচ্যে সৌদি, কাতার, দুবাইয়ের সাথে একটা নতুন কূটনৈতিক চ্যানেল ইস্টাবলিশ করছে। ওই ইরানের সাথে মধ্যপ্রাচ্যের সম্পর্কের জায়গাটা ফাটল ধরানো কি যুদ্ধের একটা রণকৌশল ছিল তাদের? হ্যাঁ, এটা জি, তো একটা অত্যন্ত মানে হ্যাঁ, গুরুত্বপূর্ণ ঘটনা। গুরুত্বপূর্ণ ঘটনা। প্রথমত, আমেরিকা হুম, তার মিত্রদের রক্ষা করতে পারে নাই। হুম, সে হামলা করছে, সে অক্ষত রাখতে পারে নাই, তার অনেক সৈন্য মারা গেছে। সে হ্যাঁ, উপসাগরীয় দেশগুলাকে নিরাপদে রাখতে পারে নাই, নিরাপত্তা দিতে পারে নাই। ফলে তাদের মন হ্যাঁ, ভেঙে গেছে, আমেরিকার উপর আস্থা নষ্ট হয়ে গেছে। এবং মিডিল ইস্টের হ্যাঁ, বেশিরভাগ দেশে পাকিস্তানি জি, বাহিনী থেকে লোক নিয়ে তারা তাদের পাকিস্তানকে কিন্তু এঙ্গেজ তারা করছে কিন্তু পাকিস্তানের সাথে ইরানের সম্পর্ক ভালো, আবার পাকিস্তান তুরস্কের মতো ইসরায়েলকে স্বীকৃতি দেয় নাই। তাদের কোনো ডিপ্লোম্যাটিক লিঙ্ক নাই, লিয়াজো নাই, রিলেশনশিপ নাই। বইটা যদি ফেল করে স্থিতিক গতি পুরো দিকে কোন দিকে যেতে পারে? দ্বিতীয় দফা বইটাকে তো ইরান বসতে চাচ্ছে না। না, ইরান বসতে চাচ্ছে না, না ইরান আচ্ছা দর্শক বিন্দু, আপনারা থাকুন, আমরা এই পর্যায়ে স্যার আপনি চাচ্ছে যে আর কিছুক্ষণ একটু প্রথমবার সময় যখন দিন। ইরান যায় ডক্টর কেউ বুঝে আজিজুর না, রহমান কিন্তু স্যার শুনতে পাচ্ছেন? যায় নাই। আজিজুর রহমান স্যার আপনি মিউটে আছেন। ডক্টর আজিজুর রহমান, অধ্যাপক ডক্টর আজিজুর রহমান স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। ডক্টর আজিজুর রহমান স্যার, আমি আপনাকে চাচ্ছি স্যার। আজিজুর রহমান স্যার, আ- আচ্ছা, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি নজরুল ভাই। আজিজুর রহমান স্যার শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? আজিজুর রহমান স্যার আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি আচ্ছা, নজরুল ভাই। আপনি এই যুদ্ধটা তো এই প্রথম না, 1984-87-তে হয়েছিল, 1951 হয়েছিল। হরমুজের উপরে আমেরিকান, ইউরোপ বা এই ইসরায়েল, এই নতুন করে এদের আধিপত্য এখানে প্রতিষ্ঠা করা, ইরান এবং চীন গুলোকে মধ্যপ্রাচ্যে কোণঠাসা করাই কি যুদ্ধের একটা রণকৌশল ছিল স্যার, আজিজুর রহমান স্যার? হ্যাঁ, নজরুল ভাই, ধন্যবাদ। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার হ্যালো, বক্তব্য বলছি যে আমাকে এই শুনতে আপনার পাচ্ছেন? এই যুদ্ধটা তো এই হরমুজ প্রণালী ঘিরে, আমরা 1951 সালে মোসাদ্দেক যখন প্রাইম মিনিস্টার ছিলেন তখন যুদ্ধ হয়েছিল। 1984, 47 সালেও, 27 সালেও আপনার সেখানে 500-র উপরে জাহাজ ব্লক করা হয়েছিল এবং 400-র উপরে নাবিক মারা গিয়েছিল। তো এখানে ইরানকে মধ্যপ্রাচ্যে মাথা উঁচু করে না দাঁড়ানো এবং হরমুজকে কেন্দ্র করে ইরান যাতে নতুন একটা ভৌগোলিক অবস্থানে, শক্তিশালী অবস্থানে না থাকতে পারে, মানে আসলে উদ্দেশ্যটা কি আমেরিকা ইসরায়েলের মোটিভ, উদ্দেশ্যটা কি আজির রহমান স্যার? এবং ইসলামাবাদ বৈঠক ফেল করলে যুদ্ধের গতিটা কোন দিকে যেতে পারে আজির রহমান স্যার? ধন্যবাদ ছাত্রী ভাই। ধন্যবাদ উপস্থিত সকলকেই। যে বিষয়টা আসলে একটা ওয়ার্ল্ড ক্রাইসিস ট্রাম্প শুরু করেছে অ্যাজ এ ওয়ার্ল্ড লিডার। এখানে আমরা যদি একটু মানে ডিপলি বিষয়টা দেখতে চাই, তাহলে দেখব মিডল ইস্টে আমেরিকা পুরাটাই ইসরায়েল দ্বারা চালিত, এবং
ইসরায়েলের যে পলিসিটা আছে ওই পলিসিটা ইমপ্লিমেন্ট করে আমেরিকার মাধ্যমে। তো আমরা জানি যে ট্রাম্প ক্ষমতায় আসার পরে ট্রাম্পের যে জামাত আছে কুশনার, এই কুশনার কিন্তু ইসরায়েলি লবির প্রধান এজেন্ট ইউএস বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন। তো এই কুশনারের যে প্ল্যানটা ছিল মূলত আমরা জানি যে ইসরায়েল মিডল ইস্টের তার একটা সেমিট্রিক যে এজেন্ডা আছে সেই এজেন্ডা হচ্ছে টাইগ্রিস টু মিশরের নীল নদ এই পর্যন্ত তাদের যে একটা স্টেট তৈরি করার প্ল্যান আছে। আমরা জানি যে জর্জ ডাব্লিউ বুশ যখন ক্ষমতায় ছিল সেই সময় কিন্তু বুশ ডক্ট্রিন নামে একটা ডক্ট্রিন কিন্তু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছিল, এবং সেই চেষ্টা থেকেই কিন্তু আইএস নামে একটা অর্গানাইজেশন আমেরিকা এবং ইউরোপের মাধ্যমে ডেভেলপ করেছিল, এবং এটা আসলে মুসলিম দেশগুলোর মধ্যে একটা ক্যাওয়াস তৈরি করার জন্য। এবং সেই ক্যাওয়াসটা কন্টিনিউ আমরা জানি এর মাধ্যমে কিন্তু সিরিয়াকে তারা ক্যাপচার করেছে, ইরাকের তেল ক্ষেত্র কিরকুকটাকে তারা ক্যাপচার করেছে, আহ, এবং মিডল ইস্টে আমরা দেখি যে কুর্দি একটা গ্রুপকে কিন্তু প্রমোট করেছিল। আপনারা জানেন যে ইসরায়েল কিন্তু কুর্দিদেরকে স্বীকৃতিও দিয়েছিল, কিন্তু তুরস্কের কারণে সেটা হয়নি। রাকা অঞ্চলে তুরস্ক কিন্তু একটা বাফার জোন তৈরি করে রেখেছে। এটা একটা পর্ব। নেক্সট হলো মিডল ইস্টে যখন মোটামুটি সব দেশগুলাকে আহ, ইসরায়েল ক্যাপচার করতে পেরেছে, এবং সেটা আমেরিকার মাধ্যমে, শুধু একটা দেশকে ক্যাপচার করতে পারে সেটা ইরান। এই জন্য সব সময় ইসরায়েলের কিন্তু ইরান টার্গেট ছিল, এবং ইরানকে ডিজার্ম করা, তাদেরকে যা তারা কখনোই যাতে নিউক্লিয়ার ওয়েপন তারা অ্যাচিভ না করতে পারে, এটা কিন্তু ইসরায়েলের প্রধান এজেন্ডা। এবং আমি শুধু এখন না, ওবামা আহ, আহ, প্রশাসন থেকে শুরু করে পরবর্তী যত অ্যাডমিনিস্ট্রেশন আমেরিকার এসেছে সবগুলাকে কিন্তু ইনফ্লুয়েন্স করেছে ইসরায়েল যে ইরানে হামলা করার জন্য। কিন্তু ওবামা বাইডেন এরা কেউ কিন্তু হামলা করে নাই। কিন্তু এই বর্তমান যে আমেরিকান প্রশাসন ট্রাম্প এটাতে মোটামুটি মোটিভেটেড হয়ে ওরা যখন বিশেষ করে ভেনিজুয়েলা আক্রমণ করলো, ভেনিজুয়েলা যখন সাকসেসফুলি ভেনিজুয়েলা প্রেসিডেন্টকে তুলে নিতে পারলো, তখন তার মোটামুটি সাহসটা এবং কনফিডেন্সটা বেড়ে গেল। সেই প্রেক্ষিতে কিন্তু তারা ইরানে ওই ধরনের ইনিশিয়েটিভ নিয়ে, এবং ইসরায়েল আমেরিকা সম্পর্কে হ্যাঁ, একটা শুনতে ভুল পাচ্ছি, ধারণা। বলেন, কন্টিনিউ করেন, হ্যাঁ, আর কিছুক্ষণ ইসরায়েল বলুন, বলেন। হ্যাঁ, ইসরায়েল ইরান হ্যাঁ, সম্পর্কে একটা ভুল ধারণা দিয়েছিল যে ইরানকেও ভেনিজুয়েলার মতো একইভাবে ক্যাপচার করা যাবে, তার অ্যাডমিনিস্ট্রেশনকে রিজিউম চেঞ্জ করা যাবে, এবং সাথে সাথে ইরানকে ডিজার্ম করা যাবে। আর এইটা সম্ভব হলে মিডিল ইস্টে ইসরায়েলের আর প্রতিদ্বন্দ্বী কেউ থাকলো না। এই প্ল্যান থেকেই কিন্তু আক্রমণটা করেছিল। কিন্তু যখন আসলে 1 মাসের বেশি যুদ্ধে আমেরিকা পেরে ওঠেনি, এবং আমেরিকার অনেকগুলো হার্ডওয়্যার এবং সাথে সাথে সৈন্য হারানোর পরে পরবর্তীতে কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে বিশেষ করে সেনাবাহিনীর সঙ্গে ট্রাম্পের একটা দূরত্ব তৈরি হয়। আপনারা দেখেছেন যে সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের বিশেষ করে জেনারেল পর্যায়ের অনেক কিন্তু সেখান থেকে স্যাক করা হয়েছে, এবং শুধু একটাই কারণে যে ইরানে যখন ইসরায়েল হামলা চালানোর জন্য একটা প্রিপারেশন নিচ্ছিল ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, সেটা কিন্তু মার্কিন সেনাবাহিনী অপোজ করেছে। তো এই পর্যায়ে পরবর্তীতে যখন এই যুদ্ধে ট্রাম্প পেরে উঠলো না, এবং অনেকগুলা যুদ্ধ বিমান হারিয়েছে সৈন্য, এবং মিডল ইস্টে যখন তাদের যে কনফিডেন্স, বিশেষ করে আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, জর্ডান, এই দেশগুলোকে যখন একের পর এবং এক ইরান আজও আক্রমণ স্যার, করে। এই হরমুজ হ্যাঁ, প্রণালীর এইটা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে বাংলাদেশে তো তেলের বাজারে নেতিবাচক প্রভাব পড়বে, বাংলাদেশকে আরো সংকটের মধ্যে পড়বে না? বাংলাদেশ নানান মাত্রিক সংকটের দিকে চলে যাবে না বাংলাদেশ? এখানে আমি একটু বলে রাখি নজরুল ভাই, বিশ্বের 25% তেল কিন্তু হরমুজ প্রণালী দিয়ে রপ্তানি হয়। এবং আপনারা জানেন যে হরমুজ আর আমরা প্রণালী যেটা, এটা আমাদের মতো সাউথ এশিয়ান দেশগুলোর জন্য অনেক ইম্পর্টেন্ট। শুধু বাংলাদেশ না, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই দেশগুলোর সবগুলোর উপর ইম্প্যাক্ট। চীনেরও একটা ব্যাপক ডিপেন্ডেন্সি আছে হরমুজ প্রণালী, যার কারণে সবগুলো দেশ কিন্তু এখানে এফেক্টেড হবে। এবং বাংলাদেশ তো আসলে আমরা জানি, যদিও এখন মিডল কি ইনকাম ওদের কান্ট্রি টাকা বলা দিয়ে হয়, দেয়? থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির একটা পার্ট, এবং সেই হিসাবে বাংলাদেশের ইম্প্যাক্টটা বেশি হবে, কারণ আমাদের কিন্তু ব্যাপক ডিপেন্ডেন্সি। শুধু তাই না, আমাদের কিন্তু অপশন নেই তেল বিশেষ করে আমদানি করার। আমরা রাশিয়ার সঙ্গে লিঙ্ক করে রাখতে পারতাম সেখান থেকে তেল আমদানি করার, কিন্তু আহ, যখন যখন আমরা জানতে পারতেছি গভর্নমেন্ট এখানে আমেরিকার পারমিশন নেওয়া লাগতেছে, এটা কিন্তু আমাদের জন্য দুঃখজনক। তো এই সিচুয়েশনে মোটামুটি আমরা দেখতেছি হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমরা তো এনার্জি ক্রাইসিস, অলরেডি আমরা এনার্জি ক্রাইসিসের মধ্যে আছি। আমরা দেখতেছি আমাদের একটা রিসেশন চলতেছে, প্রাইস হাইক, এবং টোটাল একটা স্টেট ইনস্ট্যাবিলিটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এইটা যদি কন্টিনিউ করে, এটা আমাদের জন্য আরো অ্যালার্মিং। এবং আমাদের বিশেষ করে সাপ্লাই চেন,
এটা যেমন আমাদের কমিউনিকেশনে প্রবলেম হবে, সাথে সাথে আমাদের যে প্রোডাক্টিভিটি, এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি, এটা কিন্তু ডিক্লাইন করবে এবং আমাদের সাপ্লাই চেনটা মারাত্মকভাবে ব্যাহত হবে। এবং আলটিমেটলি এটা যদি 6 মান্থ কন্টিনিউ করে, তাহলে কিন্তু আমাদের এখানে একটা ফেমিন টাইপের কিছু হতে পারে। মানে সেটা আমরা আহ, অনুমান করতে পারি, এটা একটা প্রজেকশন। তো সেই দিকে কিন্তু আমরা যাচ্ছি, কিন্তু এই জিনিসটা এখনো ট্রাম্প যেটা করতে চাচ্ছে যে ইরানকে ক্যাপচার করার জন্য বিশেষ করে ইসরায়েলি যে লবিটা আছে তারা কিন্তু এখনো প্রেসার দিচ্ছে, এখানে ইন্ডিয়াও আছে। আমরা জানি যে ইন্ডিয়া এবং ইসরায়েলের মধ্যে একটা এক্সিস আছে, তাদের একটা অলিখিত চুক্তি আছে। সেই চুক্তিতে কিন্তু ইসরায়েলের হার্ডওয়্যার গুলা ইন্ডিয়ায় প্রোডাকশন হয়। এবং এখানে যদি ইরান জয়ী হয়ে যায়, ইসরায়েল যদি কোণঠাসা হয়ে যায়, তাহলে ইরা বিশেষ করে ইন্ডিয়ার প্ল্যানটাও কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আপনাকে তো ধন্যবাদ সেই ক্ষেত্রে আজিজুর রহমান স্যার। ইন্ডিয়া ইসরায়েল এই লবিটা আজিজুর রহমান কিন্তু স্যার আপনাকে চাচ্ছে যে ধন্যবাদ, ট্রাম্পকে আপনি থাকুন। প্রেসার আমি ক্রিয়েট বদরুল করে স্যার, উনি যুদ্ধটা বাংলাদেশের কন্টিনিউ করেন। সামনে বাংলাদেশের সামনে সংকটটা, বদরুল স্যার মিউট আছেন, আপনি মিউটটা ক্লিয়ার করেন। বাংলাদেশের সামনে সংকটটা যদি যুদ্ধ এই প্রণালী কন্টিনিউ করে নতুন করে, বাংলাদেশের সাথে কি সংকট আছে একবার বদরুল স্যার, বাংলাদেশ কি কি সংকট সামনে সংকট আসতে পারে তেল এবং অর্থনীতিকে ঘিরে বাংলাদেশের? ধন্যবাদ সাচি ভাই। আমরা জানি যে বর্তমান বিশ্বে পেট্রোলিয়ামের উপরে মারাত্মক ডিপেন্ডেন্সি। প্রথমে যদি আমরা আমাদের ইলেকট্রিক খাতটা দেখি, যে আমাদের ইলেকট্রিক খাতটা সাধারণত গ্যাস এটা হচ্ছে একটা পেট্রোলের উপর ডিপেন্ডেন্ট। যখন এই হ্যাঁ, সাপ্লাই চেনটা বন্ধ হয়ে আমরা যাবে, তখন কিন্তু এলএনজি ওদের কাছ থেকে নিয়ে আসতেছি। আপনি আন্তর্জাতিক তো আমরা কূটনীতির যেটা ক্ষেত্রে দেখতেছি আপনার দেশে যে স্যার বদরুল আর্থিক স্যার, সক্ষমতা। আমাদের আজিজুর রহমান স্যার আপনি থাকুন। বদরুল স্যার, এই যদি এটা কন্টিনিউ করে জি, প্রণালী ঘিরে নতুন করে যুদ্ধ যদি আবার কন্টিনিউ করে, বাংলাদেশের সামনে কি বাংলাদেশ তেল এবং তেলের উপরে বাংলাদেশের তেলকে নিয়ে কি নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং বাংলাদেশের অর্থনীতিতে কি ঝুঁকির মধ্যে পড়তে পারে? প্রত্যেকটা জায়গায় একটা হ্যাঁ, ক্রাইসিস ম্যানেজমেন্ট মেকানিজম হয়। যদি এটা কি করে ধরেন ফেল করে, তাহলে আমেরিকা চিন্তা করে দেখবে যে আমি যদি ইরানকে পুরোপুরি গ্রিভে নিতে পারি, আমি আগাবো। আমেরিকা তার চেষ্টার কোনো কমতি করে নাই। ইসরায়েলকে প্রচুর সাপোর্ট দিচ্ছে, তার ফ্লিট নিয়ে আসছে। ফ্লিট, দুইটা বড় ফ্লিট আপনার, সেগুলাকে আব্রাহাম লিঙ্কন এবং আরেকটা ফ্লিট, এগুলাকে কিন্তু একবার ব্যাক করাই নিয়ে গেছিল, আবার একটা নিয়ে আসছে দেখা যায়। তো এটি তারা তো তাদের এটা কাউন্ট করে দেখবে। যে এই জন্য আমি মনে করি যে এটাকে দীর্ঘায়িত করার যে সামরিক সক্ষমতা, এটা আমেরিকারও আছে কিনা এখন চিন্তা করার বিষয়। কারণ তার কংগ্রেসে এটা নিয়ে সমালোচনা হচ্ছে। এটা তো অনেক বড় এক্সপেন্সেস। তো উনি, ট্রাম্পের হয়তো ধারণা ছিল যে মধ্যপ্রাচ্য থেকে উনি এটা সাবস্ক্রাইব করাবেন, এই টাকাটা আমির শাসিত, বাদশাহ শাসিত দেশ থেকে দিবেন। তারা এখন কিন্তু পর্দার তলে তলে চীন রাশিয়ার সাথে লাইন আপ হচ্ছে। কেউ যদি মনে করে যে আমি সিকিউর, এখন আর আমেরিকার উপর সেইভাবে নির্ভরশীল না, এই টাকা দিতে যাবে কেন? আগে দিছে, কুয়েত যুদ্ধের সময় দিছে, সমস্ত উপসাগরীয় দেশ থেকে চাঁদা দিছে, তেলের ভাগ দিয়া দিছে। এখনো তো ভেনিজুয়েলার তেলের ভাগ পাচ্ছে আর কি। এই জিনিসগুলো কিন্তু আমেরিকার জন্য বড় বিপর্যয় হবে। আপনি যে আন্তর্জাতিক মুরলগিরি করেন ওগুলো বেনিফিট পান, কোথাও থেকে কাঁচামালের বেনিফিট নিচ্ছেন, কোথাও থেকে আপনার মনে করেন যে সুলভে জনশক্তি নিচ্ছেন, নানান ধরনের সুবিধা। এবং কোন কোন দেশে আপনার ইয়ে দিচ্ছেন, আপনি আপনার ইয়ে বসাই দিচ্ছেন, ঘাঁটি বসানোর সুযোগ পাচ্ছেন। এগুলো তো নেরো হয়ে যাবে। এখন মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি দেখে যে আমেরিকানরা তাদের নিরাপত্তা দিতে পারে না, বরং তাদের সামরিক ঘাঁটি মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য ঝুঁকি। শোনা যায় সাকি? সাচি, শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? পাশাপাশি স্যার, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে যেতে পারে? মধ্যপ্রাচ্যে সৌদি, কাতার, দুবাই, তাদের সামনে কি উপায় আছে তাদেরকে মানে তাদেরকে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, তারা এই যে তুরস্ক, পাকিস্তান, ইরান, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সামনে রাজনৈতিক সমীকরণটা বা মুসলিম বিশ্বের কাছে কি উপায় আছে এই যে আমেরিকার আধিপত্য থেকে এরা নিজেদেরকে আধিপত্য থেকে মুক্ত হওয়া, এই আমেরিকা ইসরায়েলের যে এই বর্তমান যে জটিল পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে মধ্যপ্রাচ্যের কাছে কি উপায় আছে রাজনৈতিক? মধ্যপ্রাচ্য কিভাবে নিজেদেরকে সেভ করতে পারে? আলাদা 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 সমীকরণ হবে। এখনো চীনের সাথে লাইন আপ হচ্ছে, আপনি জানেন যে সৌদি আরব এবং ইরানের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক কয়েক বছর আগে হয়েছে, এটা চীন মধ্যস্থতা করছে। এটা কিন্তু একটা ডেভেলপমেন্ট।
সৌদি আরবের সাথে চীনের ইরানের কূটনৈতিক সম্পর্ক আছে, দুই দেশের দূতাবাস আছে। ইটস এ ডেভেলপমেন্ট, ধীরে ধীরে হতে পারে। এই মেরুকরণটা কি হবে? মধ্যপ্রাচ্যে এত টাকার অভাব নাই এখন। সে যদি চীন এবং রাশিয়ার সাথে ইয়েতে ইয়েতে যেতে পারে, তাই আমেরিকাকে তো বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ বন্ডের উপর আছে মধ্যপ্রাচ্যে। এটা তো উইথড্র করলে ওরা বেকায়দায় পড়বে, নতুন না দিলেও বেকায়দায় পড়বে। ফলশ্রুতিতে এটা তো রিসিপ্রকাল, পারস্পরিক। আমেরিকা কি দিতে পারে মধ্যপ্রাচ্যকে আমাকে বলেন? সে তো দিতে পারে সামরিক নিরাপত্তা, যেটা এখন দিতে পারছে না, এখন দিতে পারতেছে না। তো ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলো আপনার আস্তে আস্তে চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক আসবে। চীন কাছাকাছি ইফেক্টিভ নিরাপত্তা দেওয়া সম্ভব। টার্কি, পাকিস্তান, মিশরের সামরিক শক্তি বেশি। তারাও একটা একটা যে মুসলমানরা যে এতদিন দ্বিধাবিভক্ত ছিল, আমেরিকার সাম্প্রতিক হামলা, নির্বিচার হামলা, সবাইকে অবিশ্বাস, সবাইকে বেকায়দায় ফেলা, এটা কিন্তু একটা 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 নতুন মেরুকরণ তৈরি করবে। এটা খুব বেশি দেরি হওয়ার কথা না। শোনা যায়? একটা একটা নতুন মেরুকরণ হবে মধ্যপ্রাচ্যে, এবং শুধু মধ্যপ্রাচ্যে না, সারা পৃথিবীর যে আন্তর্জাতিক যে সম্পর্ক ছিল, যেমন ইউরোপের সাথে আমেরিকার সম্পর্ক, সেটা নতুন সমীকরণ হবে। আপনি আমেরিকাকে বাদ দিয়ে 44টা দেশ বসছে। হ্যালো, আপনাকে ধন্যবাদ কৃতজ্ঞ স্যার। আমি ক্লোজিং এ আসবো। আমি আজিজুর রহমান স্যারের সাথে কাছে দুই থেকে তিনটা কথা নিয়ে আপনার ক্লোজ করবো। অধ্যাপক ডক্টর আজিজুর রহমান স্যার, এখন এই হ্যাঁ নজরুল, মুসলিম আমি শুনতে বিশ্ব এবং পাচ্ছি। মধ্যপ্রাচ্যের কাছে কি উপায় আছে আমেরিকার এই প্রভাব থেকে নিয়ন্ত্রণ মুক্ত হওয়া? মধ্যপ্রাচ্য এখন কোন দিকে রাজনৈতিক সমীকরণ দিকে হাঁটতে পারে? অধ্যাপক ডক্টর আজিজুর রহমান স্যার। আমাকে শুনতে পাচ্ছেন নজরুল ভাই? আজিজুর রহমান স্যার, আমাকে শোনা যাচ্ছে? আজিজুর রহমান স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমাকে কি শোনা যাচ্ছে? অধ্যাপক ডক্টর আজিজুর রহমান স্যার, আনোয়ার হোসেন স্যার আপনি আছেন? আনোয়ার হোসেন স্যার, আমাকে শুনতে পাচ্ছেন আনোয়ার হোসেন স্যার আছেন? নজরুল ভাই? আজিজুর রহমান স্যার আছেন? আজিজুর রহমান স্যার, স্যার আমি বদ্ধ স্যার, তাহলে আমি আপনার সাথে ক্লোজিং কথা আমরা কনক্লুশন আসবো। তাহলে এখন ইসলামাবাদের বৈঠক আমরা দেখতে পাচ্ছি ইরান অ্যাটেন্ড করবে না। ইরান অভিযোগ করেছে যে আমেরিকা নাটক করতেছে, ট্রাম্প নাটক করতেছেন করে ইরানকে বেকায়দায় ফেলতে চায়। কিন্তু হরমুজে ইরান যে মাইন বিস্ফোরণ, মাইনের মানে বিশাল আকারে মাইন সেট আপ দিয়ে হরমুজকে নিয়ন্ত্রণ রাখার জন্য ইরান সর্বাত্মক চেষ্টা করবে। সেক্ষেত্রে ট্রাম্প প্রশাসন কি হরমুজকে ইরানের থেকে মুক্ত করতে পারবে? এবং এই যে বন্দরে তারা অবরোধ দিচ্ছে, আবার নতুন করে হুমকি দিচ্ছেন, বন্দরে অবরোধ দিচ্ছেন, নতুন করে হুমকি দিচ্ছেন, ট্রাম্পের পরিণতি, যুদ্ধের পরিণতি, আমেরিকা এই ট্রাম্পের যুদ্ধের পরিণতি কোন দিকে? তাদের পরিণতি সামনে কি হতে পারে? সামান্যতম স্যার, ইরানকে পর্যদস্ত স্যার করা, আপনি ক্লোজিং বলুন। ইরানকে অ্যাডভোকেট পর্যদস্ত করা, স্যার বলুন। ইরান, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, ইরানকে স্যার আপনি বলুন, পর্যদস্ত ক্লোজিং করা বলেন, ক্লোজিং স্যার। বা পদানত করা, হ্যাঁ, ইরানকে আয়ত্তে আনার স্যার আপনি সামান্য ক্লোজিং বক্তব্য সম্ভাবনা বলুন আপনার, থাকলে, শেষ স্যার। শোনা যায়? শোনা যায়? স্যার আপনি ক্লোজিং বক্তব্য বলুন, শোনা শেষ যায়? স্যার। হ্যাঁ শোনা যায় সাচি? শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? স্যার আপনি, জি স্যার শেষ স্যার, বলুন আর 1 থেকে 2 মিনিট বলুন স্যার, 1-2 মিনিট বলেন স্যার, 1-2 মিনিট, 1 থেকে 2 মিনিট স্যার। এখন শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন?
আমাকে শোনা যাচ্ছে সাচ্চি? শোনা যাচ্ছে? তাহলে স্যার আমরা কি একটা অনিশ্চয়তার মধ্যে চলে যাচ্ছি বদ্র স্যার, সামষ্টিক দিক থেকে এই বিশ্বটাকে, বিশেষ করে আমাদের বাংলাদেশ সহ